দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আওয়ামী লীগে দেখেন তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি 2 বছরেও। প্রত্যর্পণে ভারতকে চিঠি। আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। আমদানিকারক চক্রের কাছে 17 বছর নত ছিল দেশ। অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত বললেন বাণিজ্য মন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 10। নারায়ণগঞ্জে সভায় বক্তব্য দেয়া নিয়ে দুপক্ষের মারামারি। রাজধানীর তিতুমির কলেজেও ধাওয়া পাল্টা ধাওয়া। এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের সোহরাওয়ার্দীতে কনসার্ট ফর ডেমোক্রেসি। মানিক মিয়া এভিনিউতে আনন্দ আয়োজন। বৃষ্টি উপেক্ষা করে এই বর্ষা বিপ্লবের গান উপভোগ। শুরুতেই জুলাইয়ের দিনলিপি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে 16 বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে জাদুঘর। সরকার প্রধান বলেছেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তাও ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সশস্ত্র মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। ২৪-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার বিরচিত প্রতিরোধ আর অকাতরে জীবনদানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদে। সরকারি গেজেট অনুযায়ী আন্দোলনে শহীদ হন ৮৪৩ জন, আহত হন ১৪৩৭০ জন। ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রামকে স্মরণে রাখতেই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা অনুষ্ঠানে গণহত্যার বিচার ও জুলাইয়ের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। জুলাই আমাদের একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। নীতি নির্ধারকরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের মানুষের উপর ভয়ঙ্কর নিপীড়ন নির্যাতন চালায় শেখ হাসিনার সরকার। আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের প্রত্যাশা জুলাই অভ্যুত্থানই যেন দেশের শেষ অভ্যুত্থান হয়। একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। সারা দেশের সকল সংস্কৃতির এটা পীঠভূমি হবে। নাগরিকের নিরাপদ ও মর্যাদা নিশ্চিতে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘরের দেয়াল জুড়ে ফ্যাসিবাদী শাসনের স্মৃতিচিহ্ন উদ্বোধনের পর স্বল্প সময়ের জন্য খুলে দেওয়া হয় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন, গুম খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করেন। তারা বলেন, এই জাদুঘর শাসকদের মনে করিয়ে দেবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবিও জানিয়েছেন তারা। জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে এসে আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। একসময় এই গণভবন থেকেই পরিচালিত হয়েছে দেশ। এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব দুঃশাসনের। এক সময়ের ক্ষমতার রাজপ্রাসাদ, যা দাঁড়িয়েছিল শাসন আর ক্ষমতার দম্ভ নিয়ে, আজ তা জাদুঘর। দোতলা ভবনের প্রতিটি দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। শেখ হাসিনার ব্যবহৃত বেডরুম, অফিস কক্ষ সবই আছে আগের মতোই। রেখে দেওয়া হয়েছে সে লাল টেলিফোন, যা দিয়ে দেওয়া হয়েছে গুম খুনের নির্দেশ। প্রতিটি ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানের প্রতিচিত্র। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার বিকেলে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলছেন, এই জাদুঘর যুগ যুগ ধরে শাসকদের মনে করিয়ে দিবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। জনরোষের যেই প্রতিফলন, সেটা এই মিউজিয়ামে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আসলে যুগ যুগ ধরে, এটা আমি মনে করি যে এটা
একটা প্রতীকী হয়ে থাকবে, যাতে কোনো শাসক এইরকম কোনো ফেসিবাদ বা এরকম দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে বানাবে এই ধরনের চিন্তা যাতে না করতে পারে। এখান থেকে অনেক বড় একটা লেসন নেওয়ার আছে যে তারও পরিস্থিতি হয়তো বা তার অবস্থাটা এর চেয়েও খারাপ হতে পারে। শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান গণহত্যায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের। স্বৈরাচার যে রূপ ধারণ করেছিল তার বিচারটা যেন বর্তমান সরকার তাড়াতাড়ি করে। শুধু রায় দিয়ে থাকলেই হবে না, আমি মনে করি যে এই রায়টা কার্যকর করতে হবে খুব দ্রুতই। জুলাই জাদুঘরটা বার্তা দেয় হচ্ছে যে ইন ফিউচার যে গভর্নমেন্টই আসুক না কেন তারা জানি ফ্যাসিস্টে কখনো আর পরিণত না হতে পারে। 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 17 বছরের চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন, যা এখন পরিণত হয়েছে জাদুঘরে। দর্শনার্থীরা বলছেন ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই জাদুঘর থেকে শিক্ষা নিতে হবে ফ্যাসিবাদী হয়ে উঠলে কি হয় তার পরিণতি। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে এই জুলাই স্মৃতিচিহ্ন জাদুঘর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতির মধ্যে বিভেদ ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, বিভাজন যাতে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান তার। আহমেদ সালেহিনের রিপোর্ট। অসংখ্য শহীদের রক্তে লিখিত 24 জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের গণঅভ্যুত্থান পূর্ণ করেছে 2 বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এ নিয়ে উপস্থিত এনসিপি নেতারা আপত্তি জানালে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন। 3রা আগস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, মতপার্থক্য হতে পারে, তবে বিভাজন যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণাও দেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো, কারণ বারবার জুলাই আসে না। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ প্রামাণ্যচিত্র নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হন। বলেন রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয়। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও দেশে আসার ঘোষণা দিচ্ছে, যা তাদের জন্যই বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি। যাতে কোনো বিভাজন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যেখানে অধিকার হরণ সেখানেই প্রতিরোধ। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না বলে প্রত্যয় জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।
এদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃঢ় হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মীরা। তবে যোগ দেননি ঐক্যের অন্যতম শরিক খেলাফত মজলিসের নেতারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। দ্রুতই জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে, সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে জামাত এনসিপি জোটের নেতাদের প্রত্যয় যে আকাঙ্ক্ষা থেকে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, জনগণের পাশে থেকে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তারা। এদিন বিকেলে সংসদ সচিবালয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও দৃঢ় হবে। ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি। এর আগে সকালে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে, বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানের মুখে 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে 2 বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের 6 মামলায় এ পর্যন্ত 61 জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত 41 জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটাই সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে 2 দেশের মধ্যে কী প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন। বছর ধরে
কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। জুলাইয়ের স্মৃতি, সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে রাজধানীতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। 7টি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট ফর ডেমোক্রেসি চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে বর্ষা বিপ্লবের গান উপভোগ দর্শকদের। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উৎসব আয়োজনে মেতেছে সারা দেশ। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি। বৃষ্টি বাধার কারণে আয়োজন শুরু হয় বিকেল 4:30টায়। প্রথমেই মঞ্চে এসে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড দল লালন। এ সময় উন্মাদনায় ফেটে পড়েন দর্শকরা। এছাড়া অংশ নেয় মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে সহ আরও 7টি ব্যান্ড দল। কনসার্ট আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যারা আছেন প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা, পাশাপাশি সচিব মহোদয়, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম একটি আয়োজন করেছেন। জুলাই চেতনাকে ধারণ করেই এই কনসার্টের আয়োজন বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। বক্তব্য দীর্ঘ না করে দর্শকদের ধন্যবাদ দিয়েই কনসার্ট উপভোগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমাদের বক্তব্য এখন কোনো বক্তব্য দেব না। এদিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। একদিকে দেশের ইতিহাসের সেরা সাংবাদিকতা, অনন্য সাহসী অবস্থান, বিপরীতে সবচেয়ে বিতর্কিত ভূমিকা। জুলাই গণঅভ্যুত্থানে দুই বিপরীতমুখী ভূমিকাতেই দেখা গেছে দেশের গণমাধ্যমকে। জুলাইয়ে সাহসিকতার উদাহরণ, শহীদ 5 সাংবাদিক আর আহত অসংখ্য গণমাধ্যম কর্মী। আবার সেই গণমাধ্যমেই ধামা চাপা দিয়েছে অনেক সত্যকে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় চাপের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের নানা অন্যায় সুবিধা গ্রহণ ও নৈতিকতার অভাব বিপথে নিয়ে গেছে গণমাধ্যমকে। রণক্ষেত্রের অবস্থা হচ্ছে এখনো বিষয়টা অনেকটা তাই। সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এক দফা দাবি আদায়ে তারা এখন পর্যন্ত তাদের সোচ্চার অবস্থান। সমাজের দর্পণ গণমাধ্যম, আর এই গণমাধ্যমকেই কখনো কখনো দাঁড়াতে হয় আতশ কাছের তলে গণমানুষের কাঠগড়াই। তাই তো বারবার আলোচনায় আসে জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোই গণমাধ্যমের ভূমিকা। কোথাও মানুষের জমায়েত, কোথাও বিক্ষোভ, কোথাও সংঘাত সংঘর্ষ, চরম প্রতিকূলতা আর ঝুঁকি নিয়ে সেসব খবর তুলে ধরেছেন মাঠের গণমাধ্যম কর্মীরা। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও ফলাও করে প্রচার করেছে সব ঘটনা প্রবাহ। তবে মাঠের সাহসিকতার বিপরীতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বিতর্কিত ভূমিকাও কম নয়। ঢাকার মূলধারার গণমাধ্যমের বড় একটি অংশের বিরুদ্ধে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে না ধরার অভিযোগ রয়েছে। জুলাইয়ে আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জার্নালিজম দেখেছি, আবার সর্বনিকৃষ্ট জার্নালিজম দেখেছি। বেস্ট অফ জার্নালিজম ইয়াং ছেলে মেয়েরা করেছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার করেছেন, মোজো জার্নালিস্টরা করেছেন। আর বাজে সর্বনিকৃষ্ট জার্নালিজম হচ্ছে যে অনেক টিভিতে সো কল সিনিয়র জার্নালিস্ট ছিলেন, তারা চেয়েছেন যে কিভাবে এই নিউজগুলোকে ধামাচাপা দিতে। মাঠের সাংবাদিকতায় সাহসিকতার দৃষ্টান্ত শহীদ তাহির জামান প্রিয়, হাসান মেহেদীরা প্রাণ হারানোর পরও কেন প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারল না দেশের গণমাধ্যম? দুর্বলতা, ব্যর্থতা কিংবা ঘাটতি ছিল ঠিক কোথায়? লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পারেনি আমাদের সম্পাদকরা। তারা অর্থবিত্তের মালিক হওয়ার জন্য সরকারের পদলেহন করেছেন। যদি সত্যি অর্থে সাংবাদিকরা তার নিজস্ব ভূমিকাটা, ইথিক্সটা মেনে চলতো, শেখ হাসিনা স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে না। সরকারের কাছ থেকে তারা বেনিফিটেড হয়েছে, এরকম একটা গ্রুপ তো আছেই।
সেখান থেকে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছিল। আবার আরেকটা অংশ আছে যারা হয়তো সরকারের সুবিধাভোগী ছিল না, কিন্তু তারা নিজেরাও এটাকে সেলফ সেন্সরশিপ করেছে। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের বিতর্কিত ভূমিকা থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরানোর সুযোগ এখন গণমাধ্যমের সামনে। জনগণের অধিকার কেড়ে নেয়, অবলীলে হত্যা করে, তার পাশে দাঁড়াবো নাকি আমি জনগণের পাশে? এটা সবসময় আপনার স্ট্যান্ডে দাঁড়াতে হবে। এটা একটা ইথিক্যাল প্রশ্ন। অতীতের ভ্রান্ত পথ ভুলে আমরা যেন সঠিক পথে ফিরে আসি। দালালি থাকবে না, যেটা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যেটা সত্য সেটাই তুলে ধরবেন। স্বাধীনতা এমন কোনো বিষয় না গণমাধ্যমের যে আমার হাতে কেউ তুলে দিবে। এটা আমার চর্চার ভেতর দিয়ে, আমার সাহসিকতার ভেতর দিয়ে এটা আমাকে স্ট্যাবলিশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পক্ষপাতদুষ্ট ভূমিকা ছেড়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার পথ ধরলেই মানুষের আস্থা ফিরে পাবে গণমাধ্যম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে জুলাই চেতনা ধারণ করার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বিকেলে জাতীয় সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সংসদের দায়িত্ব। সবাইকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকল্প নিতে হবে। এ সময় সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা এবং উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। 16টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। বাংলাদেশ রেমিটেন্স পাঠানোর শীর্ষ অবস্থান হারিয়ে এক ধাক্কায় 5 নম্বরে নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর 2 বছর পর আবারও 1 নম্বরে উঠে এসেছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন দেয়া হয়েছে এমন তথ্য। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 5 দেশের তালিকায় 2 ধাপ এগিয়েছে যুক্তরাজ্য, তৃতীয় অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত, আর চতুর্থ স্থান দখলে নিয়েছে মালয়েশিয়া। 2025-26 অর্থবছরের রেকর্ড $3,558 কোটি 94 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে সর্বোচ্চ $584 কোটি 89 লাখ এসেছে সৌদি আরব থেকে। 2024-25 অর্থবছরে রেমিটেন্স পাঠানো শীর্ষ 5 দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছিল $426 কোটি 44 লাখ। অর্থাৎ এক বছরে সৌদি থেকে আসা প্রবাসী আয় বেড়েছে $158 কোটি 45 লাখ বা 37.15%। 2023-24 অর্থবছরে রেমিটেন্স পাঠানোর শীর্ষ দেশের তকমা হারিয়েছিল দেশটি। রেমিটেন্স পাঠানোর হিসাবে এক বছরের চতুর্থ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে যেখানে $316 কোটি 46 লাখ প্রবাসী আয় এসেছিল যুক্তরাজ্য থেকে, সেখানে গেল অর্থবছর এসেছে $507 কোটি 20 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 60.27%। তৃতীয় অবস্থান ধরে রাখা সংযুক্ত আরব আমিরাত থেকে গেল অর্থবছর রেমিটেন্স এসেছে $458 কোটি 39 লাখ। এক বছরে বেড়েছে 9.97%। 2023-24 অর্থবছরে এই দেশ থেকে এসেছিল সর্বোচ্চ $463 কোটি 42 লাখ প্রবাসী আয়। পঞ্চম থেকে চতুর্থ অবস্থানে উঠে আসা মালয়েশিয়া থেকে 2025-26 অর্থবছরে $340 কোটি 37 লাখ প্রবাসী আয় এসেছে। 2024-25 অর্থবছরের তুলনায় যা 21.35% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। আমদানিকারক চক্রের কাছে দেশ 17 বছর নত ছিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। দুপুরে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। 17 বছর একটি আমদানিকারক চক্রের কাছে দেশকে নত করে রাখা হয়েছে বলেই জনগণকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য বৃন্দ, সিটি প্রশাসক ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর সরকারি তিতুমির কলেজে ছাত্র শক্তির ও ছাত্রদলের মধ্যে দেখা দেয় উত্তেজনা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বরিশাল পটুয়াখালী মহাসড়কে উঠলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। আহত হন অন্তত 10 জন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। গণ অভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা যখন আসতেছিলাম আমাদের এই কলেজ রোডের মোড়ের মধ্যে আমাদের উপর তারা লাঠি নিয়ে আক্রমণ করছে। ওরা রক কাটার মতন আবার শুরু করছে ক্যাম্পাসে, সুইচ গিয়ার দাও চাপাটি নিয়ে ওরা আক্রমণ করছে। বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় 12টা সাড়ে 12টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পায়। খবর পাওয়ার পরে এলাকায় এখানে তুলারাম কলেজের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবসে সরকারি অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে মারধরের অভিযোগ উঠেছে। তবে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে এনসিপির কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জেরে এমন উত্তেজনা, দাবি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের। আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজন সহ আমাদেরকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে সেই অডিটোরিয়াম থেকে। তো আমরা প্রশাসনকে পুরোপুরি নীরব দেখলাম। ভবিষ্যতে যদি আর কোথাও জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পরিবারের বিরুদ্ধে কোনো কটূক্তি, কোনো কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, তাহলে বাংলাদেশ জাতীয়বাদী প্রত্যেকটা দলের প্রত্যেকটা সৈনিক তাদের সেখানে প্রতিহত করবে। এদিকে রাজধানীর সরকারি তিতুমির কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলছিল। এতে অংশ নেন জাতীয় ছাত্র শক্তির 2 নেতা। এ সময় তাদের উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে ভারী বৃষ্টির কারণে একটি শেল্টারের উপর পাহাড় ধসে পড়ে। এতে মাটির চাপা পড়ে গুরুতর আহত হয় 8 বছর বয়সী রোহিঙ্গা শিশু নুনুজিয়া। স্থানীয়রা দ্রুত তাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাশাপাশি এদিন সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শীঘ্রই সমঝোতার আশা প্রকাশ করেছে তারা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেছেন, বুধবারের মধ্যে হরমুজ নিয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। এমনকি সমঝোতার মাধ্যমে প্রণালীটি খুলে গেলে ইরানের বন্দরগুলোর ওপর দেয়া সব অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।